অন্তর্বর্তী সরকারের রাজনীতির কারণেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কান মিডিয়াতে মন্তব্য মিরাজের। তামিমের নেতৃত্বে নতুন কাঠামোতে দেশের ক্রিকেট। অস্ট্রেলিয়া সিরিজের দল নিয়ে বিপাকে বাংলাদেশ। ইনজুরি জর্জরিত পেস ইউনিট নিয়ে হতাশ টিম ম্যানেজমেন্ট। ছিটকে গেলেন নাহিদ রানা, শঙ্কায় লিটন শরীফুল। সাফের লোগো উন্মোচনে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা থমাস টুলির। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রস্তুত তপু মোরসালিনরাও। এবং পোকার টেবিল থেকে মাঠে নেমেই নায়ক নেইমার জোড়া গোলে সান্তোসকে বাঁচালেন হার থেকে। উঠছে মেসিবিহীন মায়ামি। সুয়ারেজের পানেনকায় বাজিমাত হেরন্সের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলা ছিল রাজনৈতিক বিষয়। সকল ক্রিকেটাররা অপেক্ষায় ছিলেন মেগা আসরের। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপে না যেতে পারায় অনেক ক্রিকেটারেরই স্বপ্নভঙ্গ হয়েছে বলেও জানান তিনি। তামিম ইকবালের হাত ধরে দেশের ক্রিকেট নতুন করে একটি কাঠামোতে আসতে যাচ্ছে বলেও জানান মিরাজ। সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে গেল অন্তর্বর্তী সরকার ক্রিকেটারদের স্বপ্নের বলি দিয়ে সিদ্ধান্ত নেয় গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার দাবি করলেও পরবর্তীতে মুখ খোলেন ক্রিকেটাররা। আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা দেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একজন ক্রিকেটারের ক্যারিয়ার লালিত স্বপ্ন বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা। স্কোয়াডে এমন ক্রিকেটার ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপে। খেলতে যেতে না পেরে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন অনেকে। যে ঘটনা দেশের ক্রিকেট ইতিহাসে থাকবে কালো অধ্যায় হয়ে। এলপিএল খেলতে গিয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। এটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আমরা সবাই খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতেও আমাদের কোনো ধরনের সমস্যা ছিল না। প্রতিটি ক্রিকেটারই স্বপ্ন দেখে বিশ্বকাপে খেলার। অনেকে ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছেন, তাদের সেই সুযোগ নষ্ট হলো। বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এটা একেবারে রাজনৈতিক ব্যাপার ছিল। তৎকালীন সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আর বিশ্বকাপ খেলতে না যাওয়ায় নিয়মিত সিরিজ খেলতে আসেনি টিম ইন্ডিয়া। তামিম ইকবাল অবশ্য দুই দেশের সম্পর্কে উন্নতি এনেছেন। এবছরই ঢাকায় আসবে ভারত। কথা বলেছেন আসন্ন ভারত সিরিজ নিয়েও। আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ভারতের বিপক্ষে সিরিজের জন্য। এটা আমাদের জন্য দারুণ একটা মুহূর্ত। লম্বা সময় আমরা ভারতের বিপক্ষে খেলি না। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা সিরিজটি খেলতে মুখিয়ে আছি। সামনে বিশ্বকাপ রয়েছে। সব ক্রিকেটারই চায় সেখানে ভালো খেলতে। তাই ঘরের মাটিতে আমাদের উন্নতি আনতে হবে। বেশ কয়েকটি সিরিজ আমরা জিতেছি। একই সঙ্গে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবালের হাতে দেশের ক্রিকেটের নেতৃত্ব। তার অধীনে নতুন কাঠামো পাচ্ছে ঘরোয়া ক্রিকেট, যার প্রশংসা করলেন মিরাজ। তামিম ইকবাল লম্বা সময় ক্রিকেট খেলেছেন। তিনি জানেন কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন নতুন এই সভাপতি, যার সুফল দেশের ক্রিকেট পাবে বলে আশা করি। বাংলাদেশি ক্রিকেট তামিম ইকবালের ক্রিকেটার ফার্স্ট নীতিরও প্রশংসা করেন মিরাজ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। শঙ্কাই সত্যি হলো, ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারছেন না নাহিদ রানা। প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস ও শরীফুল ইসলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবের শিগগির মাঠে ফেরার সম্ভাবনা নেই। ছোটবেলায় সোনার ডিম পাড়া হাঁসের গল্প পড়ে সবাই, তবে মনে রাখতে পারে কয়জন? নাহিদ রানাকে নিয়েও একই ভুল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ 23 বছরের অপেক্ষা শেষে আরাধ্যের অস্ট্রেলিয়া সফর সাদা পোশাকে টাইগারদের যোগ্যতা প্রমাণের বড় মঞ্চ। অথচ এই সিরিজে যে হতে পারতেন বাংলাদেশের ট্রাম্প কার্ড, সেই পেসারই ইনজুরিতে। জিম্বাবুয়ে সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাব চাপাই এক্সপ্রেসকে ছিটকে দিল।
40 দিনের ব্যবধানে লিস্ট এ, ওয়ানডে আর টি-20 মিলিয়ে নাহিদ রানা বল করেছেন 60 ওভারেরও বেশি। নিজেদের প্রিমিয়াম ফাস্ট বোলারের এমন অতিমাত্রায় ব্যবহার ক্ষতিটাই করল। শনিবার আনুষ্ঠানিকভাবে এমন খবর নিশ্চিত করেছে বিসিবি। গ্রেড 2 ইনজুরি সারতে লাগবে অন্তত 1 মাস। এরপর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে মাঠে ফেরার জন্য দরকার আরও 2 থেকে 4 সপ্তাহ। শুধু নাহিদ রানা নয়, সিরিজের প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না লিটন দাস আর শরীফুল ইসলামকে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অনুশীলনে ফেরার জন্য অপেক্ষা করতে হবে এলকেডির। 13ই আগস্ট তার ফিটনেস টেস্ট। সে পরীক্ষায় উতরালে দ্বিতীয় টেস্টে পাওয়ার আশা লিটনকে ঘিরে। শরীফুল আছেন পুনর্বাসন প্রক্রিয়াতেই। 29 জুলাই থেকে বোলিং অনুশীলন শুরু করতে পারবেন। তার ফিটনেস টেস্ট আগামী 12ই আগস্ট। আনুষ্ঠানিকভাবে না হলেও 13 তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্টে তার না থাকার সম্ভাবনাই বেশি। একই বিবৃতিতে মোস্তাফিজুর রহমান আর তানজিম সাকিবের ইনজুরি আপডেট দিয়েছে বিসিবি। চলতি মাসের শেষ দিকে ফিটনেস টেস্ট কাটার মাস্টারের। মাঠে ফেরা হচ্ছে না 18ই আগস্টের আগে। আর সাকিব চলতি বছরে মাঠে ফিরতে পারবেন কিনা তাও নিশ্চিত নয়। অবশ্য আপাতত সাদা বলের ফরম্যাটে গুরুত্বপূর্ণ সিরিজ না থাকায় এ দুজনের ইনজুরি ঠিক ততটা চিন্তার নয়। তবে 23 বছর পর সুযোগ পাওয়া অস্ট্রেলিয়া সফরে দলের সেরা পেসারের অনুপস্থিতি টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাব প্রমাণ করেছে বেশ ভালোভাবেই। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, একাধিক ইনজুরির বোঝা মাথায় নিয়ে আসলে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ। আজ বিকেল নাগাদ আসলে বাংলাদেশের যে স্কোয়াড সেটা ঘোষণা হতে পারে। তবে এই স্কোয়াডটা শুধুমাত্র ডারউইনের যে টেস্ট, ওই টেস্টের জন্য ঘোষণা হবে। কারণ আমরা জানি যে আসলে শরীফুল ইসলাম এবং লিটন দাসের যে ইনজুরি, সেই ইনজুরি কিন্তু প্রথম টেস্টের আগে সারবে না। দ্বিতীয় টেস্টে তাদের দুজনের খেলানোর সম্ভাবনা আছে এবং দুজনই খেলার বিষয়ে শতভাগ যদি বলতে পারি যে তাদের সম্ভাবনা অনেক বেশি। তবে আমরা যদি বলি যে আসলে নাহিদ রানার ছিটকে যাওয়াটা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা। এখন এই যে পেস ডিপার্টমেন্টে যেমন শরীফুল ইসলামও থাকবেন না, তো সেক্ষেত্রে পেস ডিপার্টমেন্টের প্রতি যেই আলাদা একটা নজর, এটা তো অবশ্যই থাকবে। তবে এই পাঁচজন, আমরা যতটুকু জানতে পেরেছি, 5 জন পেসার নিয়ে আসলে প্রথম টেস্টে যেতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তাসকিন আহমেদ তো থাকছেনই, এছাড়া যদি আমরা বলি খালিদ আহমেদও থাকার সম্ভাবনা আছে। এছাড়া যদি বলি যে আসলে মুশফিক হাসান, তার কিন্তু একটা থাকার স্কোয়াডে থাকার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া হাসান মাহমুদের কথা যদি বলি, তিনি আছেন। তো বাংলাদেশের জন্য আসলে এই টেস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা টেস্ট। তবে ব্যাটিং লাইন আপে লিটন দাসের ছিটকে যাওয়াটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক চিন্তার কারণ। তবে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আসলে ফিল সিমন্স আসলে জাকের আলী এবং অমিত হাসানকে নিয়ে অনেকক্ষণ ধরেই প্র্যাকটিস করিয়েছেন এবং তাদের যে সমস্যাগুলো, কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে জাকের আলীকেও হয়তো বা দলের সাথে ক্যারি করতে পারে। এছাড়া যদি আমরা বলি যে আরেকজন পেসার যিনি রবিউল, তাকেও আসলে দলের সাথে ক্যারি করতে পারে বলে আমরা জানতে পেরেছি। যদি আমরা বলি যে আসলে এবারের এই টেস্ট সফরটার জন্য বাংলাদেশ অনেকদিন ধরেই আসলে এমন একটা টেস্ট খেলার জন্য অপেক্ষায় ছিল। আর অন্যদিকে যদি আমরা অস্ট্রেলিয়ার দলটার দিকে দেখি, একদম তাদের যে সেরা টিমটাই কিন্তু তারা দিয়েছে। এই টিমটাকে আসলে চ্যালেঞ্জ ছুটতে হলে বাংলাদেশের একদম পরিপূর্ণ একটা দল নিয়ে যাওয়ার উচিত ছিল। তবে ইনজুরি, যে ক্রিকেটারদের একের পর এক ইনজুরি, এটা আসলে বাংলাদেশকে কিছুটা হলেও পিছিয়ে রাখবে এবং সেই ইনজুরির সমস্যাটা কাটিয়ে কিন্তু আসলে বাংলাদেশকে এই ডারউইনের যে প্রথম টেস্ট, ওই টেস্টে আসলে অন্তত ইতিবাচক কিছু রেখে যেতে হবে। তবে এখন পর্যন্ত আসলে দল ঘোষণা হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে বিকাল 5টার মধ্যে আসলে দল ঘোষণা হতে পারে এবং সেই দলে যতটুকু আমাদের কাছে খবর আছে যে সেই দলে মোটামুটি 5 জন পেসার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যাটারদের মধ্যে অমিত হাসান আগেও ছিল, অমিত হাসানের একটা সুযোগ মিলতে পারে। যে এবং আমরা যদি বলি যে আসলে ডারউইনের পরে যেই ম্যাকাইতে যে টেস্ট, সেই টেস্টে হয়তো বা বাংলাদেশের যেই ইনজুরির যে সমস্যাটা, ওই সমস্যাটা অনেকটা লাঘব হবে এবং
লিটন এবং শরীফুল যদি খেলেন সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য অনেক বড় সুবিধা হবে। এছাড়া এবাদত হোসেনের সঙ্গেও আসলে বিসিবি থেকে যোগাযোগ করা হয়েছে। তবে এবাদত হোসেন যেহেতু কৃতিত্বকালীন একটা ছুটিতে আছেন, তবে শেষ পর্যন্ত সে থাকবেন কিনা আসলে সেটাই আসলে দেখার বিষয়। তো মিরপুর থেকে বাংলাদেশের দল ঘোষণা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম যুক্ত হয়েছিলেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। বাংলাদেশ দলের সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি। সাফের দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তাই শিরোপা জেতা অসম্ভব নয়। খড়ের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে এবারই। সাফের লোগো উন্মোচনে যোগ দিয়ে এভাবেই দলের কে নিয়ে প্রত্যাশার কথা জানালেন থমাস টুলিপ। কোচের সঙ্গে একমত তপু মোরসালিনও নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত ফুটবলাররা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ ৮ বছর পর ফিরতে যাচ্ছে বাংলাদেশে। সেই সাফের অফিসিয়াল লোগো উন্মোচনে লাল সবুজ কোচ থমাস ডুলির সঙ্গে জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার শেখ মোরসালিন ছিলেন। সাফের অন্তর্ভুক্ত 7 দেশের প্রতিনিধিরাও, ভারতীয় হাইকমিশনারও ছিলেন অনুষ্ঠানে। এবারের সাফের লোগো সাজানো হয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্যকে কেন্দ্র করে। জানা গেল অফিসিয়াল টাইটেল স্পন্সরের নামও। বিশ্বকাপের মাঝে বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখেছেন সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। সাফও সফলভাবে আয়োজিত হবে বলে প্রত্যাশা তার। বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখেছি। এদেশের মানুষ ফুটবল খুব ভালোবাসে। আমরা শেষবার বাংলাদেশের ম্যাচে স্টেডিয়াম ভর্তি মানুষ দেখেছি। আশা করি এখানে সাফ সফলভাবে আয়োজিত হবে এবং উপযুক্ত সময়ে আমরা সাফ আয়োজন করতে যাচ্ছি। গেল 23 বছর ধরে একটি সাফের শিরোপার অপেক্ষায় আছে দেশের ফুটবল ভক্তরা। পরিকল্পনা মাফিক দল খেলতে পারলে দেশের মাটিতেই শিরোপা খরা কাটবে বলে বিশ্বাস লাল সবুজ কোচ ডুলির। আমরা টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ জিততে চাই। পরিকল্পনা অনুযায়ী খেললে শিরোপা জেতা একেবারেই অসম্ভব নয়। এই টুর্নামেন্টে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দল খেলছে না। এখানে যারা খেলছে তাদের সবার শক্তিমত্তা আমাদের সমানই। শুধু ফুটবলারদের মাঝে জয়ের মানসিকতা ও হাল না ছাড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আশা করি এবারই সাফের শিরোপা খরা কাটতে যাচ্ছে। ঘরের মাটিতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চায় তপু মোরসালিন। হামজা সমিতরা যোগ দেওয়ায় বেড়েছে দলের শক্তিও। এবারের আসরে বাংলাদেশের সাফ জয়ের বড় সুযোগ দেখছেন ফুটবলাররাও। আমাদের টিমে অনেক চেঞ্জিং আছে এবং অনেক নতুন প্লেয়ার, তার সাথে হামজা সমিতরাও অ্যাড হয়েছে, জায়ান অ্যাড হয়েছে, তার সাথে মনে হয় নতুন আরেকজন অ্যাড হতে পারে। তো ডেফিনেটলি উই আর ডিফারেন্ট টিম টোটালি। তো এখন ডিফারেন্ট লেভেলের ফুটবল আমরা খেলছি। তো আমরা আশা রাখি যে আমরা এবারের সাপটা ভালো করবো এবং ডেফিনেটলি আমরা ম্যাচ 1 থেকে একদম লাস্ট ম্যাচ পর্যন্ত আমাদের পারফরমেন্স থাকবে অন্যরকমের। আমরা খুবই কনফিডেন্ট, আমাদের যে কোনো মূল্যে এবার আমাদের চ্যাম্পিয়ন হইতে হবে। এই প্রত্যাশা নিয়ে হয়তো আমরা খেলবো মাঠে, হয়তো কি আমরা এই প্রত্যাশা নিয়ে মাঠে খেলতে চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমরা জিততে চাই, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র। তবে ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হিমালয়ের দেশটির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে সাফ। যদিও নেপাল শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা না কাটাতে পারলে 6 দল নিয়ে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে কলকাতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসবে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর, কাতারও। এমনটা দাবি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ESPN-এর। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরই ভারতের সফর করতে আসবে সেলেসাওরা। 2026 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে আবারও হেক্সা পূরণে ব্যর্থ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2030 বিশ্বকাপের মেগা আসরেই ঘরে তুলতে চায় কাঙ্ক্ষিত শিরোপা। তাই এখন থেকেই দল গোছাচ্ছেন কার্লো অ্যানচেলত্তি। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে সেলেসাওরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রাথমিকভাবে সকারুদের বিপক্ষে দুটো ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। 25 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিলে, আরেকটি 29 সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তবে ফিফার এই উইন্ডোতে দলগুলো চাইলে খেলতে পারবে সর্বোচ্চ 4টি ম্যাচ। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত। আরেকটি ম্যাচ কলকাতায় খেলতে ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের মাঝেই এ নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে দাবি বিভিন্ন গণমাধ্যমের।
ESPN ব্রাজিল জানিয়েছে এখনও ঠিক হয়নি তৃতীয় প্রীতি ম্যাচের সেলেসাওদের প্রতিপক্ষ। তবে ম্যাচটি আয়োজনে ভারতের পাশাপাশি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতার। ম্যাচগুলো ফিফা সুপার ডেট মডেলের অন্তর্ভুক্ত। বছর জুড়ে বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ব্রাজিলের। এরই ধারাবাহিকতায় এশিয়াতেও ম্যাচের শিডিউল রাখতে চায় সেলেসাওরা। শিগগিরই প্রতিপক্ষ ও ভেন্যু চূড়ান্ত করবে সিভিএফ। বিশ্বকাপ জুড়ে ব্রাজিল আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সে খবর জানা আছে ফুটবল পরাশক্তি দুই দেশের মানুষেরও। আর্জেন্টিনা 2011 সালে বাংলাদেশের নাইজেরিয়ার বিপক্ষে খেলে গেলেও ব্রাজিল এ বঙ্গে আসেনি কখনো। তাই বাংলাদেশও ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে ম্যাচ খেলতে। এদিকে 49 বছর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ ইয়র্কের কসমোসের জার্সিতে মোহনবাগানের বিপক্ষে একটা ম্যাচ খেলেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। 2011 সালে আর্জেন্টিনা ভারতে একটি প্রীতি ম্যাচ খেলেছিল ভেনেজুয়েলার সাথে। আর গেল বছর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ঘুরে যান ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার আগমনের পর ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলায় বিতর্কের মুখে পড়ে ভারত সরকার। তাই এখনও কলকাতায় ব্রাজিলের ম্যাচ খেলা নিশ্চিত নয়, আর সে সুযোগটাই লুফে নিতে চাইছে বাংলাদেশ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আবারও বাজিমাত নেইমারের। শত সমালোচনা পেছনে রেখে মাঠে নেমেই সান্তোসের হিরো বনে গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। জোড়া গোল করে চাপেক ইয়ান্সের বিপক্ষে ড্র এনে দিলেন দলকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের LMSে লিওনেল মেসিকে ছাড়াই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের পেনাল্টি গোলে মন্ট্রিয়ালকে হারিয়েছে তারা। ঘরের ছেলে ঘরে ফিরেছেন, আর ফিরেই দেখালেন নিজের পুরানো জাদু। সান্তোসের সাদা কালো জার্সিতে আবারও সমর্থকদের গর্জন ফিরিয়ে আনলেন নেইমার। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলিয়ান এই পোস্টার বয়ের পায়ে ছিল চেনা সেই তেজ। প্রতিপক্ষের রক্ষণভাগ ছাড়খাড় করে প্রথম গোলটি যখন করলেন, মনে হলো যেন সময় থমকে গেছে। দুর্দান্ত ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ে জানান দিলেন বয়স কিংবা চোট কোনোটাই তার স্বাভাবিক ছন্দ কেড়ে নিতে পারেনি। তবে জয়টা এত সহজে আসার ছিল না। প্রতিপক্ষের পাল্টা আক্রমণে ম্যাচের নাটকীয়তা বাড়ে। এক পর্যায়ে দল যখন পিছিয়ে পড়ে, ঠিক তখনই আবার কাণ্ডারি হয়ে দাঁড়ান নেইমার জুনিয়র। নিজের দ্বিতীয় গোল করে দলকে 2-2 ড্রয়ের স্বস্তি এনে দেন এই ফরওয়ার্ড। চ্যাপেকোয়েন্সের বিপক্ষে পয়েন্ট হারিয়ে টেবিলের 3 নম্বরেই থেকে গেল সান্তোস। লিওনেল মেসি আর্জেন্টিনার হিরো। ব্রাজিল কিংবা পর্তুগালের ফুটবল প্রেমীদের কাছে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী, কিন্তু এক গবেষণায় দেখা গেছে মেসির পূর্বপুরুষদের শিকড় আছে ওই দুই দেশেই। আর এই খবর নেট দুনিয়ায় রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। ফুটবল ইতিহাসের মহা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে যিনি জয় করেছেন বিশ্ব। কিন্তু কেমন হবে যদি শোনেন এই আর্জেন্টাইন জাদুকরের ধমনীতে বইছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের রক্ত? হ্যাঁ, অবাক করা হলেও মেসির বংশের শিকড় লুকিয়ে আছে ব্রাজিলে। জানা গেছে মেসির মায়ের দিকের পূর্বপুরুষদের একটি অংশ পর্তুগিজ বংশোদ্ভূত। 19 শতকের শেষ দিকে তার পর্তুগিজ পূর্বপুরুষরা ব্রাজিলে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরবর্তীতে তারা ব্রাজিলের বেলো হরিজন্তে অঞ্চল থেকে আর্জেন্টিনার রোজারিওতে স্থানান্তরিত হন। অর্থাৎ মেসির নানির পরিবার একটা লম্বা সময় ব্রাজিলের মাটিকে নিজেদের ঘর বানিয়েছিল। ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের চিরবৈরিতা সর্বজনবিদিত। মাঠের লড়াইয়ে যেখানে এক চুল ছাড় দিতে রাজি নয় কোনো পক্ষ, সেখানে মেসির এই ব্রাজিলিয়ান রুট যেন এক অদ্ভুত মেলবন্ধন। ফুটবল বিশ্লেষকরা মজা করে বলেন, ব্রাজিলের সেই সাম্বা ফুটবলের ছন্দই হয়তো মেসির পায়ে আর্জেন্টিনার হয়ে কথা বলে। তবে রক্তে যে শিকড়ই থাকুক না কেন, মেসি নিজেকে মনে প্রাণে একজন খাঁটি আর্জেন্টাইন ভাবেন। আর্জেন্টিনিয়ানদেরও তার প্রতি অসীম ভালোবাসা। তাই তো প্রিয় তারকার বিদায় বেলায় ডুকরে কাঁদছে সবার মন। সতীর্থরাও মেনে নিতে পারছেন না যা। 2022 সালে বিশ্বকাপ জয়ের মিশনে মেসির সঙ্গী ছিলেন লিয়ান্দ্রো পারেদেস। এবারের আসরেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। ফাইনাল শেষে ফিরে এরই মধ্যে ক্লাবের হয়ে মাঠেও নেমেছেন। সেখানেই গণমাধ্যমে বিশ্বকাপ অভিজ্ঞতা জানাতে গিয়ে পারেদেস বলেছেন, হয়তো আকাশি সাদা জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মেসি। টিমমেটদের জন্য মেনে নেওয়া কষ্টকর হলেও মনে মনে সিদ্ধান্তটা হয়তো নিয়েই ফেলেছেন এলেন 10। মাকসুম আলম খান, সময় সংবাদ।
নতুন কোচ আর এক ঝাঁক নতুন ফুটবলার নিয়ে মৌসুম শুরুর অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। হোসে মরিনিওর অধীনে কোন কৌশলে খেলবে লস ব্লাঙ্কোস, উত্তর খোঁজার চেষ্টা এবারের প্রতিবেদন। বিশ্বকাপ শেষে দরজায় কড়া নাড়ছে ক্লাব ফুটবল। নতুন কোচের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর মাদ্রিদিস্তা। শুক্রবার প্রথমবারের মতো ডাগ আউটে দাঁড়ান হোসে মরিনিও। প্রি সিজনের ম্যাচ হলেও কিছুটা আন্দাজ করা গেছে অল হোয়াইটদের সম্ভাব্য কৌশল। সেই পুরনো 4-2-3-1 ফরমেশন। এবারে ট্রান্সফার উইন্ডোতে রিয়াল যদি আর কোনো সাইনিং নাও করে, তাতে লাইন আপটা হবে কিছুটা এমন। কাগজে কলমে মন্দ নয়, তবে মাঠের খেলায় কাজ করবে তো। মরিনিওর এই ফরমেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাবল পিভট। কোনো নতুন সাইনিং না হলে যেখানে দেখা যাবে চুয়েমেনি ভালভার্দে জুটি, তবে পর্তুগিজ মাস্টারমাইন্ড চাচ্ছেন বিশ্বকাপ সেরা খেলোয়াড় রদ্রিকে। অন্যদিকে ক্লাব প্রেসিডেন্টের পছন্দ মাইকেল অলিসে। দুজনের সাইনিং আসলেই যদি সম্ভব হয়, তাহলে রিয়ালের ফরমেশন দাঁড়াবে এমন। যদিও ভিনিকে রেখে এমন ড্রিম 11 আসলেই কি সম্ভব? আগামী জুনে শেষ হতে যাওয়া চুক্তি এখনও নবায়ন করেননি ভিনি। বেতন বাড়ানোর পাশাপাশি দাবি করেছেন কন্ট্রাক্ট রিনিউয়াল ফি। এর মাঝেই গুঞ্জন ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিনতে আগ্রহী আর্সেনাল। ভিনিকে বিক্রি করলে অলিসের জন্য যেমন টাকা জোগাড় হবে, ঠিক তেমনি এমবাপে ফিরতে পারবেন লেফট উইংয়ে। রদ্রিগোর জন্যও লাভ, তবে এমনটা হলে সেন্টার স্ট্রাইকার হিসেবে স্কোয়াডে থাকবে শুধুমাত্র গঞ্জালো গার্সিয়া আর এন্ড্রিক, দুজনই তরুণ। ভিনিকে ছেড়ে দেবার আর একটা কারণ হতে পারে রিয়ালের ড্রেসিং রুম। গুঞ্জন আছে ভিনি বেলিংহ্যামের সঙ্গে দ্বন্দ্ব এমবাপের। মরিনিওর অধীনে এসব বিষয়ে কোনো একটা সমাধান বের করতেই হবে টিম ম্যানেজমেন্টের। মরিনিওর প্রথম প্রি ম্যাচ খুব একটা আশাব্যঞ্জক হয়নি। একাডেমির দুজন আর অধিকাংশ বিশ্বকাপ না খেলা ফুটবলারদের নিয়ে অনেকটাই ছিল খাপছাড়া। নড়বড়ে ছিল রক্ষণ, আক্রমণেও ধারহীন, ঠিক যেন 13 বছর আগে মরিনিওর সেই পুরনো রিয়াল মাদ্রিদ। তবে তারকাদের অন্তর্ভুক্তি, মৌসুমের শুরুর আগে টিম ট্রেনিং সেশন, সবকিছু মিলিয়ে উন্নতি হবে। টানা 2 মৌসুম ট্রফির মুখ না দেখা লস ব্লাঙ্কোস ঘুরে দাঁড়াবে প্রত্যাশা সমর্থকদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। 19 তারিখ ঘরের মাঠে বসছে তাদের ঐতিহাসিক হুয়ান গাম্পার ট্রফির আসর। আর সেই জমকালো রাত মাতাতে কাতালোনিয়ায় পা রাখছে আফ্রিকার ফুটবল জায়ান্ট মিশরের আল আহলি। প্রথমবারের মতো কোনো মধ্যপ্রাচ্যের দলকে আমন্ত্রণ জানালো বার্সেলোনা। 1966 সাল থেকে শুরু হওয়া হুয়ান গাম্পার ট্রফি কেবল একটা প্রীতি ম্যাচ নয়, এটা বার্সেলোনা ক্লাবের ঐতিহ্য, আবেগ আর নতুন মৌসুমের শুভ সূচনার এক অবিচ্ছেদ্য অংশ। ক্লাবের প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পারের স্মরণে প্রতি বছর মৌসুম শুরুর আগে বিশ্বজুড়ে বার্সেলোনা ভক্তদের এই এক ম্যাচের জন্য মুখিয়ে থাকতে দেখা যায়। অতীতে বিশ্বের বাঘা বাঘা অনেক ক্লাবকে এখানে আমন্ত্রণ জানানো হলেও এই প্রথমবার মধ্যপ্রাচ্য বা আরব বিশ্বের কোনো ক্লাবকে মর্যাদাপূর্ণ ট্রফিতে খেলার জন্য আমন্ত্রণ জানালো বার্সেলোনা। এবারের হুয়ান গাম্পারে বার্সার প্রতিপক্ষ মিশরীয় ক্লাব আল আহলি। আর এই বিশেষ আমন্ত্রণ পাওয়ার পেছনে রয়েছে আল আহলির বিশাল অর্জন এবং বিশ্বজুড়ে তাদের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। শতবর্ষের বেশি সময় ধরে চলা এই ক্লাবটি আফ্রিকার মাটিতে যেমন ফুটবলের বরপুত্র, তেমনি ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপীয় জায়ান্টদেরও বহুবার কাঁপিয়ে দিয়েছে। মিশরের এই লাল ঘরের দলটির ট্রফি ক্যাবিনেট সমৃদ্ধ রেকর্ড সাফল্যে। বার্সেলোনার মাঠে স্বাগতিকদের বিপক্ষে তাদের এই লড়াই নিছক কোনো প্রীতি ম্যাচ নয়, বরং মহাদেশীয় ফুটবলের 2 ভিন্ন সংস্করণের এক রোমাঞ্চকর মিলন মেলা। ইউরোপ আর আফ্রিকার 2 পরাশক্তির এই দ্বৈরথ দেখতে এখন থেকেই টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে গেছে। নতুন ক্যাম্প নুর গ্যালারি ভর্তি দর্শকের উন্মাদনা, পেদ্রি লামিনে ইয়ামালদের পাসিং জাদু আর আল আহলির আক্রমণাত্মক ফুটবল, সব মিলিয়ে 19 আগস্টের এই রাতটি হতে চলেছে ফুটবল ইতিহাসের এক অনন্য দলিল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিলেও ক্লাবের বিরুদ্ধে ইপিএল কর্তৃপক্ষের আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে মোটেই চিন্তিত নন নতুন কোচ এনজো মারেস্কা।
সিটিজেনদের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি, তাই এসব অভিযোগ নয়, তার লক্ষ্য গার্দিওলার পারফরমেন্সের ধারাবাহিকতা রক্ষা করা। 10 বছর কোচিং শেষে ম্যানচেস্টার সিটি ছাড়লেন পেপ গার্দিওলা। দায়িত্ব দেয়া হলো আরেক ঘরের ছেলে এনজো মারেস্কাকে। প্রাথমিক পর্যায়ে 2029 সালের গ্রীষ্মকাল পর্যন্ত 3 বছরের চুক্তি হয়েছে ম্যানেজমেন্টের সাথে। এর আগে মারেস্কা ম্যানচেস্টার সিটির এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডের কোচ ছিলেন। 2022-23 মৌসুমে গার্দিওলার সহকারী হিসেবে ট্রেবল জয়ে বড় অবদান ছিল তার। এছাড়া লেস্টার সিটি ও চেলসির মতো ক্লাবের দায়িত্ব সামলেছেন মারেস্কা। এবার ডাগআউট সামলাবেন প্রিমিয়ার লিগের অন্যতম এই সফল দলটার। দায়িত্ব বুঝে পেয়ে উচ্ছ্বসিত মারেস্কা জানালেন নিজের পরিকল্পনার কথা। দেখুন, এই ধরনের ক্লাবে থাকলে আপনাকে শিরোপা জিততেই হবে, কিন্তু যদি আপনি কেবল ফাইনাল খেলার মনোযোগেই ব্যস্ত থাকেন তবে মাঝের ধাপগুলোতে হয়তো আপনি বিপদে পড়বেন। কোচ হিসেবে আমি দিনের কাজ দিনেই শেষ করতে উপভোগ করি। সময় মতো অনুশীলন, সঠিক পরিকল্পনা, খেলোয়াড়দের সাথে সময় কাটানো এবং দিন শেষে এই ক্লাবের হয়ে শিরোপা জেতাই আমার মূল লক্ষ্য। ম্যানচেস্টার সিটির মাথার ওপর ঝুলছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের 115টি আর্থিক অনিয়মের অভিযোগ, যা প্রমাণিত হলে জরিমানা থেকে শুরু করে পয়েন্ট কাটা, শিরোপা কেড়ে নেওয়া, এমনকি প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার পর্যন্ত হতে পারে দলটি। এমন দমবন্ধ পরিস্থিতিতে কোচের দায়িত্বে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন মারেস্কা? 3 বছর আগে ট্রেবল জয়ের সময়ও এই বিতর্কের বিষয়ে একই কথা বলেছিলাম। এ ব্যাপারে বিন্দুমাত্র উদ্বেগ নেই আমার। মাঠের বাইরের বিতর্ক দূরে রেখে মূল মনোযোগ এখন মাঠের পারফরম্যান্সে। বিশেষ করে জাতীয় দল ও ক্লাবে সম্প্রতি ফর্মে না থাকা ফিল ফর্ডেনকে আবার চেনা ছন্দে ফিরিয়ে আনা প্রধান লক্ষ্য। ম্যান সিটির হয়ে টানা 4 বার প্রিমিয়ার লিগের শিরোপা সহ একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 3টি এএফএ কাপের বাইরেও ভুরি ভুরি অর্জন ছিল পেপ গার্দিওলার। এখন প্রশ্ন, এমন পরিসংখ্যানে মারেস্কা তার পূর্বসূরিকে কতটুকু অনুসরণ করতে পারবেন? আমি এখানে কাউকে অনুসরণ করতে আসিনি। আমার কাজটা কি আমি জানি এবং বুঝি, এবং সেটাই করতে এসেছি। প্রিমিয়ার লিগের মতো বড় আসরে কখনো এটা সহজ হবে, আবার কঠিন, তবে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি দলটার দায়িত্ব নিতে পেরে খুশি। লেস্টার সিটিকে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছিলেন মারেস্কা। এবার সিটিতে তার সেই ধারাবাহিকতা রক্ষার লড়াই। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারের রাজনীতির কারণে এই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কার মিডিয়াতে মন্তব্য মিরাজের। তামিমের নেতৃত্বে নতুন ক্রিকেট কাঠামোতে দেশের ক্রিকেট। সাফের লোগো উন্মোচনে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা থমাস ঢুলির। ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট, প্রস্তুত তপু মোরসালিন রাউল। পোকার টেবিল থেকে মাঠে ফিরেই নায়ক নেইমার জোড়া গোলে সান্তোসকে বাঁচালেন হার থেকে। উঠছে মেসিবিহীন মায়ামি, সুয়ারেজের পানেনকায় বাজিমাত হেরন্সের। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।